কৌণিক ত্বরণ। আমরা আগের আলোচনা থেকে কৌণিক সরণ, কৌণিক বেগ এগুলো সম্পর্কে জেনে এসেছি। এখন আমরা পড়ব কৌণিক ত্বরণ সম্পর্কে। রৈখিক ত্বরণ বলতে তোমরা কি জেনেছিলে যে সময়ের সাপেক্ষে কোনো গতিশীল কণার বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। এটাকে আমরা শিখেছিলাম রৈখিক ত্বরণ। এই রৈখিক ত্বরণ ইকুয়াল টু আমরা কি লিখতাম? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। তার মানেই হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এখন কৌণিক ত্বরণের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? সময়ের সাপেক্ষে কোনো গতিশীল কণার কৌণিক বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ওই কণাটির কৌণিক ত্বরণ। যেহেতু তোমরা কৌণিক বেগ সম্পর্কে শিখে গেছো, সেই জন্য আমরা এই সংজ্ঞাটা বলতেই পারি। আচ্ছা, রৈখিক ত্বরণকে আমরা স্মল এ লেটার দিয়ে বা স্মল এফ এই লেটারগুলো দিয়ে আমরা রৈখিক ত্বরণকে ডিনোট করেছিলাম। কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। এটাকে বলে কৌণিক ত্বরণ। আমরা তাহলে কৌণিক ত্বরণের সংজ্ঞায় কী লিখলাম? কোনো গতিশীল কণার সময়ের সাপেক্ষে কৌণিক বেগ পরিবর্তনের হারকেই বলা হয় কৌণিক ত্বরণ। তার মানে আলফা ইকুয়ালস টু কৌণিক বেগ পরিবর্তন বাই সময়। কৌণিক বেগ পরিবর্তন আমরা সমান কি লিখতে পারি? অন্তিম কৌণিক বেগ মাইনাস প্রাথমিক কৌণিক বেগ। এখানে ব্যাপারটা কীরকম হবে? ধরো কোনো বস্তু ঘুরছে, মনে করো ফ্যান, কোনো একটা ইলেকট্রিক ফ্যান ঘুরছে, সুইচ অন করলে তখন ঘুরতে আরম্ভ করলো। ঘোরা শুরু থেকে শুরু করে কিছুটা সময় পর যদি অবজার্ভ করি, মানে ফ্যানটা ম্যাক্সিমাম স্পিড যতটা তার গতি হওয়া দরকার সেই ম্যাক্সিমাম লেভেলে না পৌঁছানো পর্যন্ত, শুরু থেকে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছানোর আগে পর্যন্ত ছবিটা কেমন হয়? যে বস্তুটার বা ফ্যানটির বেগ, ঘূর্ণন বেগ ক্রমশ বাড়তে থাকে। এটাকেই বলা হয় কৌণিক বেগের পরিবর্তন। তাহলে যখন সে চলতে শুরু করলো তখন যেরকম কৌণিক বেগ ছিল, কিছু সময় পরে তার কৌণিক বেগ নিশ্চয়ই বেড়েছে। সেই জন্যই সুইচ অন করার সাথে সাথে ফ্যানটা আস্তে ঘুরতে থাকে, তারপরে আস্তে আস্তে সময় গেলে ফ্যানটা জোরে ঘুরতে থাকে, একটা সময় গিয়ে সেটা একটা ম্যাক্সিমাম স্পিডে ঘুরতে থাকে, ম্যাক্সিমাম ভেলোসিটিতে সেটা ঘুরতে থাকে। সেই ভেলোসিটিটা নির্দিষ্ট হয়। আমি সেই নির্দিষ্ট মানে যাচ্ছি না, তার আগের মুহূর্তে, অর্থাৎ সুইচ অন করার শুরু থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেই সময়টায় কি হয়? তার বেগটা ক্রমশ বাড়তে থাকে। সেই জন্যই সেটাকেই বলা হলো কৌণিক বেগ পরিবর্তন। তার মানে প্রথমে যে বেগ নিয়ে শুরু করেছিল, যেটাকে আমরা প্রাথমিক কৌণিক বেগ বলি, পরে বেশ কিছু সময় পরে তার বেগটা বেড়ে গেছে, সেটাকে আমরা বলি অন্তিম কৌণিক বেগ। তার মানে অন্তিম কৌণিক বেগ পরিবর্তন সমান কি লিখতে পারি? অন্তিম কৌণিক বেগ, আমি শর্টে লিখছি, মাইনাস প্রাথমিক কৌণিক বেগ। আমরা এর আগের দিনের আলোচনা থেকে প্রাথমিক কৌণিক বেগ বাই সময়, আমরা আগের আলোচনা থেকে আমরা কৌণিক বেগ সম্পর্কে জেনে এসেছি। অন্তিম কৌণিক বেগ, আমরা কৌণিক বেগকে ওমেগা দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে অন্তিম কৌণিক বেগকে আমরা ওমেগা 2 লিখলাম, প্রাথমিক কৌণিক বেগকে ওমেগা 1 লিখলাম, সময়কে টি দিয়ে লিখি। তাহলে আমরা কি পেলাম? আলফা ইকুয়ালস টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। আলফাটাকেই বলা হয় কৌণিক ত্বরণ। তাহলে এই ইকুয়েশনটা থেকে তোমরা কৌণিক ত্বরণের সংজ্ঞা যেমন বলতে পেরেছো, সেরকম কৌণিক ত্বরণ এর এককও তোমরা বলতে পারবে। তাহলে আলফার একক কি হবে? আলফার একক হবে ওমেগা 2 মাইনাস ওমেগা 1, অর্থাৎ কৌণিক বেগের একক আমরা আগের দিন জেনেছি যে রেডিয়ান পার সেকেন্ড। তার মানে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা 2 তার এককও একটা রেডিয়ান পার সেকেন্ড হবে, ওমেগা 1-এর এককও রেডিয়ান পার সেকেন্ড হবে, ডিভাইডেড বাই টাইম বা সময়ের একক সেকেন্ড। তার মানে আলফা বা কৌণিক ত্বরণের একক কত হলো? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তোমরা রৈখিক ত্বরণের ক্ষেত্রে দেখেছিলে আমরা কত দেখেছিলাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এখানে আমরা কৌণিক ত্বরণের কথা বলেছি, সেই জন্য হলো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি আলফার মাত্রা বার করি তাহলে কি হবে? আচ্ছা, মাত্রাটাকে বলে নিই আমরা। আলফার মাত্রা বার করলে কি হবে? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই
টাইম এর মাত্রা, যেহেতু আলফা সমান হচ্ছে এই ইকুয়েশনটা। ওমেগা 2 এবং ওমেগা 1 তোমরা আগের আলোচনা থেকে জানো যে এটা মাত্রা হচ্ছে t-1 টি ইনভার্স t-1 v ইকুয়ালস টু আর ওমেগা, ওই ইকুয়েশন থেকেও বার করতে পারো, বা ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, যে কোনো ইকুয়েশন থেকে বার করে দেখো না কেন ওমেগার মাত্রা হয় t-1 টাইম ইনভার্স। আর এখানে তলায় টাইমের মাত্রা হচ্ছে টি, তার মানে এই টাইমটা উঠে গেলে কত হলো t-2, তার মানে আলফার মাত্রা হচ্ছে t-2। এখানে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 এই রাশিটার একটা দুটো সমজাতীয় রাশি, সুতরাং এখান থেকে একটা রাশি থেকে আরেকটা সমজাতীয় রাশি বাদ দিলে সেটাও একটা ওমেগাই হবে, অর্থাৎ অন্তিম কৌণিক বেগ মাইনাস প্রাথমিক কৌণিক বেগ, এই বিয়োগ ফলটা একটা কৌণিক বেগের রাশিমালা হবে, সেই জন্য এটা t-1 হলো। তাহলে কৌণিক বেগের আমরা বললাম যে কৌণিক বেগের মাত্রা t-1, তোমরা আগের দিন দেখেছো সেটা। তাহলে এই দুটো মাইনাসের জন্য t-1 হলো, আর এটা টি হলো, তার মানে t-2 হলো। তাহলে তোমরা কী করে আলফার মাত্রা বার করতে হয় সেটা শিখলে। এবার আমরা আলোচনা করবো যে আলফাটা কীরকম একটা রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি। অবশ্যই এটা একটা ভেক্টর রাশি, যেহেতু এটা একটা ত্বরণ, আমরা রৈখিক ত্বরণ বলেছিলাম ভেক্টর রাশি, এবং ওগুলো হচ্ছে মেরু ভেক্টর, আমরা আগের দিন সেটা বলেছিলাম। আর এটা হচ্ছে কৌণিক ত্বরণ, এটাও একটা অক্ষীয় ভেক্টর, এবং একইভাবে কৌণিক বেগের মতো ওই রকম একই নিয়মে আমরা এই ভেক্টর রাশির অভিমুখ আমরা নির্ণয় করতে পারি। একটা ডান পাকের স্ক্রুকে রোটেশনের অভিমুখে, অর্থাৎ যেদিকে রোটেশন হচ্ছে সেই দিকে আমরা যদি ঘোরাই, তাহলে স্ক্রুটির অগ্রভাগের গতি এই আলফার গতিকে নির্দেশ করবে। তাহলে কৌণিক ত্বরণ সম্পর্কে আমাদের জানা হলো। কৌণিক মন্দন তাহলে কী হবে? কৌণিক মন্দনও কৌণিক ত্বরণেরই মতো একটা জিনিস, শুধু সেখানে কৌণিক মন্দনটা হচ্ছে মাইনাস কৌণিক ত্বরণ, অর্থাৎ কৌণিক মন্দনে কিন্তু আলফা দিয়ে ডিনোট করব, এবং এক্ষেত্রে আমরা যদি অন্তিম কৌণিক বেগ মাইনাস প্রাথমিক কৌণিক বেগ বাই সময় এই ফর্মুলা দিয়ে বার করি, তাহলে রেজাল্টটা মাইনাস আসবে। অথবা যদি আমরা আলফা ইকুয়ালস টু প্রাথমিক কৌণিক বেগ মাইনাস অন্তিম কৌণিক বেগ বাই সময় এই ফর্মুলাটা, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আলফার ভ্যালুটা পজিটিভ আসবে। যখনই আমরা এই ফর্মুলাটা লিখব তার মানেই হচ্ছে যে প্রাথমিক বেগটা বেশি এবং অন্তিম বেগটা কম, তার মানেই মন্দন সৃষ্টি হয়েছে। আমরা মন্দন সম্পর্কে আগে জানি যে যখন কোনো বস্তু, গতিশীল বস্তু, প্রথমে যে বেগ নিয়ে চলছিল কিছু সময় পরে তার বেগ যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে আমরা বলবো যে বস্তুর গতিতে মন্দন সৃষ্টি হয়েছে। আমরা এখানে কৌণিক মন্দনের কথা আলোচনা করছি। তাহলে এক্ষেত্রে আমরা কৌণিক ত্বরণের বেলায় যে এক্সাম্পলটা দিয়ে বুঝিয়েছিলাম সেই এক্সাম্পলটায় ফিরে আসা যাক। আমরা বলেছিলাম যে যখন কোনো ফ্যান, বৈদ্যুতিক ফ্যানকে যদি সুইচ অন করি তাহলে সেটা তার ঘোরার ছবিটা কেমন হয়? প্রথমে সে আস্তে আস্তে ঘুরতে শুরু করে, তারপরে কিছু সময় পরে আস্তে আস্তে জোরে ঘুরতে থাকে, অর্থাৎ প্রথমে তার প্রাথমিক গতিবেগ কম থাকে, অন্তিম বেগটা বেশি হয়। সেই জন্য আমরা বলি যে তার গতিতে, অর্থাৎ ফ্যানের গতিতে কী হয়েছে? কৌণিক ত্বরণ সৃষ্টি হয়েছে। কিন্তু যদি উল্টোটা হয়, একটা ফ্যান ঘুরছিল, হঠাৎ করে আমি সুইচটা অফ করে দিলাম, তাহলে কি দেখা যায়? প্রথমে ফ্যানের গতিবেগ বেশি ছিল, আস্তে আস্তে যত সময় গেল তত ফ্যানের গতিবেগ কমে গেল, এক সময় গিয়ে 0 হয়ে গেল, থেমে গেল। তার মানে সেক্ষেত্রে প্রাথমিক কৌণিক বেগের মান বেশি, অন্তিম কৌণিক বেগের মান কম। সেই জন্য আমরা বলবো যে ফ্যানের গতি হচ্ছে এক্ষেত্রে মন্দনযুক্ত, এবং এই মন্দনটি হলো কৌণিক মন্দন। কৌণিক ত্বরণের মতো একই মাত্রা একই হবে, ইউনিট একই হবে, ভেক্টর অবশ্যই অক্ষীয় ভেক্টর এটা একটা। আর কৌণিক মন্দনের ক্ষেত্রে কি হচ্ছে? কৌণিক বেগ এবং কৌণিক মন্দন এদের অভিমুখটা উল্টো দিকে হয়। এবার আমরা রৈখিক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক নিরূপণ করব। রৈখিক ত্বরণকে আমরা এ লেটার দিয়ে ডিনোট করেছিলাম, বা স্মল এফ দিয়ে, আমি এখানে এ দিয়ে লিখলাম। এর সমান আমরা কি জানি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। আমি একেবারে সিম্বল দিয়ে লিখছি v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বাই সময় হচ্ছে t। এখন v2 আমরা আগের আলোচনা থেকে জানি রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি হয়? v2 মানে হচ্ছে ওমেগা 2 ক্রস আর, v1 মাইনাস v1 মানে হচ্ছে ওমেগা 1 ক্রস আর বাই টি। তাহলে এ সমান হচ্ছে আর ক্রস ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি সমান, এ সমান হচ্ছে
আর ক্রস ওমেগা 2 মাইনাস ওমেগা 1/t, সেটা মানে হচ্ছে আলফা। আমরা প্রথমেই দেখলাম এটা, তাহলে আলফা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এখানে এটাকে ভেক্টর দিয়ে ডিনোট করতে হবে। এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর ক্রস আলফা, অর্থাৎ রৈখিক ত্বরণ সমান হচ্ছে কৌণিক ত্বরণ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কৌণিক ত্বরণ সম্পর্কে জানলাম। আমরা পরের ভিডিওতে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।